প্রতি বছর ন্যায় এবছরও ডেঙ্গু রোগ তার থাবা বসিয়ে দিয়েছে আমাদের বাংলার বুকে এবং প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু একটি মরণ ব্যাধিতে পরিণত হয়েছে। ডেঙ্গু মূলত বর্ষাকালে জুলাই টু নভেম্বর মাসে বেশি দেখা যায়। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ এবং এর ভেক্টর হচ্ছে এডিস আইজিপ্টি নামে একটি মস্কুইটো। তারা এই রোগটাকে বহন করে এবং আমাদের সমাজে বিস্তার লাভ করায়। এর ফলে প্রচুর লোক প্রতি বছর আক্রান্ত হয় এবং প্রচুর লোক মারাও যান, যেটা আমরা সামান্য একটু সচেতনতা আমাদের মধ্যে যদি একটু অ্যাওয়ারনেস থাকে, তাহলে আমরা অতি সহজে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। সেই অ্যাওয়ারনেস আসার জন্য আমাদের কিছু জানা প্রয়োজন বলে মনে করি। ডেঙ্গু রোগ সম্পর্কে জানতে গেলে আমাদের কতগুলো বেসিক জিনিস জানতে হবে, যে হোয়াট ইজ ডেঙ্গু ফিভার এবং ডেঙ্গু ফিভার কে বহন করে এবং কিভাবে হয়। সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে ডেঙ্গু একটি মস্কুইটো বাহিত রোগ, ভাইরাল ডিজিজ। এটা হচ্ছে ফ্লু লাইক ইলিয়েস হয়, মানে জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা সমস্ত কিছু প্রেজেন্ট করতে পারে। এটা এডিস আইজিপ্টি মস্কুইটো দ্বারা বহন হয়। প্রতি বছর WHO যে এস্টিমেশন দিয়েছে তাতে 50 to 100 মিলিয়ন কেস এফেক্টেড হয়, মূলত গরিব দেশগুলো, মহাদেশগুলো। তার মধ্যে ডেঙ্গু হেমারিক ফিভারে আক্রান্ত হয় 2.5 লক্ষ থেকে 5 লক্ষ কেস, তার মধ্যে 24,000 মারা যায়। এটা দিনকে দিন বেড়ে চলেছে, 30 গুণ বেড়ে চলেছে। তার শুধুমাত্র কারণ হলো আমাদের আনঅ্যাওয়ারনেসের জন্য এবং আমাদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে আমাদের অজ্ঞতার কারণের জন্য, এবং আমাদের ডেঙ্গু যে একটি ভাইরাস ঘটিত অসুখ এবং একে প্রিভেন্ট করা যায় সেইটা সঠিক সময়ে না জানার জন্য। ডেঙ্গুর জন্য আমাদের প্রথম যে কারণগুলো আমরা খুঁজে পাই তার মধ্যে একটা হচ্ছে বলতে পারি যেটা যত্রতত্র শহর গড়ে ওঠা, ময়লা আবর্জনা সঠিকভাবে না ফেলা, টায়ারের মধ্যে জল, ময়লা শাকসবজি যেখানে সেখানে ফেলে দেওয়া, তাদের সঠিক ভাবে সেগুলোকে ডিসপোজ না করা, এবং এরপরে ভেক্টর যেকে আমরা কীভাবে আমরা ভেক্টরকে মারতে পারি বা ভেক্টর মস্কুইটো কীভাবে ছড়িয়ে পড়ে, তারা কীভাবে বংশবিস্তার করে, এই সম্পর্কে আমাদের না জানার ফল। ডেঙ্গু ভাইরাস দুটো রকম হতে পারে, একটা সিমটোমেটিক ইনফেকশান হতে পারে যেখানে জ্বর, সর্দি, কাশি থাকবে, এবং আরেকটি হচ্ছে অ্যাসিমটোমেটিক ইনফেকশান হতে পারে যেখানে জ্বর, সর্দি, কাশি না হতে পারে। সেটা কেবলমাত্র সেরো কনভার্সন অর্থাৎ ব্লাড টেস্টের মাধ্যমে জানা যায়, যেটা আমাদের ডিজিজ প্রোগ্রেশন বা রোগের পরবর্তী পর্যায়ে রোগের যে ডেঙ্গু রোগের যে ক্লাসিফিকেশান বা ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমারেজিক সিনড্রোম, সেটাতে আমাদের প্রয়োজন হতে পারে। সেই জন্য সিমটোমেটিক ইনফেকশান এবং অ্যাসিমটোমেটিক ইনফেকশান দুটোই খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ডেঙ্গু রোগ হলে কি হয়? যখন ডেঙ্গু রোগ আক্রান্ত হয়, একজন মানুষের দেহে মশা কামড়ে প্রথম ভাইরাসটা তার শরীরে ঢোকে বা প্রবেশ করে। সেই ডেঙ্গু রোগ বা ডেঙ্গু ভাইরাস যাওয়ার পরে মিনিমাম শরীরে 3 থেকে 7 দিন টাইম লাগে, যে সময়টার মধ্যে ভাইরাস আমাদের শরীরে তারা গুণোত্তর প্রগতি বৃদ্ধি করে। 3 থেকে 7 দিন পরে ব্লাডে আসে, এই সময়টাকে বলে ভাইরেমিয়া। এবং হচ্ছে ডেঙ্গু রোগ এডিস আইজিপ্টি নামে যে মস্কুইটো বহন করে, এর গায়ে সাদা সাদা স্পট থাকে, যে জন্য একে অনেকে টাইগার মস্কুইটো বলে। ডেঙ্গু ভাইরাস একটি RNA ভাইরাস। এর মূলত 4টি সেরোটাইপ পাওয়া যায়, DN1, DN2, DN3 অ্যান্ড DN4। এর মধ্যে DN2 হচ্ছে মোস্ট কমন, আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে বেশি পাওয়া যায়। যেটাই বলছিলাম বন্ধুরা, যে 3 থেকে 7 দিন টাইম লাগে, যে টাইমটাকে এদেরকে ইনকিউবেশন টাইম বলে। এই ইনকিউবেশন টাইমটার মধ্যে এটা ভাইরেমিয়া হয়, অর্থাৎ ব্লাডের মধ্যে ভাইরাস আসে। প্রথমে কিন্তু এরা ব্লাডে আসে না, প্রথমে এরা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের যে প্রাইমারি ডিফেন্স সিস্টেম আছে ব্লাডে, যে ম্যাক্রোফেজ বা যে সেলগুলো আছে তাদের মধ্যে আক্রান্ত হয় এবং এদের মধ্যে এরা বংশবিস্তার করে, এবং তারপর সেটাকে ব্লাড ভেসেলসের সেলগুলোকে আক্রান্ত করে। এরা অনেক সময় একের পর এক সেল আক্রান্ত হওয়ার পরে আমাদের দেহে তখন সাইটোকাইন বলে একটি হরমোন বা এক ধরনের কেমিক্যাল কম্পোজিশন নিশ্চিত হয়। সেই সাইটোকাইন আমাদের দেহের যেমন ভাইরাস আক্রান্ত সেলগুলোকে আক্রান্ত করে, তেমন তার সাথে সাথে আমাদের দেহের নর্মাল সেলগুলোকে আক্রান্ত করে পেশেন্টকে আরও খারাপের দিকে নিয়ে যায়। সেটাকে অনেকে সাইটোকাইন স্টর্ম বলে। সাইটোকাইন স্টর্ম কিন্তু অলওয়েজ একটা খারাপ সাইন, এবং এতে প্রচুর মানুষ আক্রান্ত হতে পারে এবং তাতে পেশেন্টে কিন্তু রেড সাইন প্রেজেন্ট করতে। পেশেন্ট কী প্রেজেন্ট করতে পারে? পেশেন্টের সিভিয়ার জ্বর, 103, 104 পর্যন্ত টেম্পারেচার হতে পারে, পেশেন্ট প্রচণ্ড মাথার যন্ত্রণা, হেডেক হতে পারে,
তার সাথে সাথে রেট্রোঅরবিটাল পেন, চোখের পিছনে ব্যথা হতে পারে, চোখের পিছনে ব্যথা এর সাথে সাথে ব্লিডিং হতে পারে, নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হতে পারে, তার সাথে সাথে মাসেল, প্রচণ্ড মাসেল এবং জয়েন্ট পেন হয়, ইভেন অনেকে ব্যাকবোন ডিজিজও বলে, ভমিটিং হতে পারে, র্যাশ হতে, ম্যাকুলা প্যাপুলার র্যাশ, ছোটো 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 লাল র্যাশ হতে পারে, ইভেন ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল সিমটম কেনগুলো, প্রেশার কমে যাওয়া, হাইপারটেনশান বা বুকে জল জমা, পেটে জল জমা, যেটাকে প্লুরাল এফিউশন বা অ্যাসাইটিস বলেছিনি। এছাড়া গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হয়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং কীভাবে চিনব? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হলে প্রচুর পরিমাণে দেখা যায় যে পেশেন্ট মেলে না হতে পারে, কালো পায়খানা হতে পারে, তার সাথে পেন অ্যাবডোমেন থাকতে পারে, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হতে পারে, মানে পেটের যে সফট ফিলিংসটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া কি হতে পারে? পেশেন্টের জ্ঞান হারিয়ে ফেলতে পারে, লস অফ কনসাসনেস হতে পারে, খিঁচুনি হতে পারে, পেশেন্টের সিভিয়ার ইচিং হতে পারে, হার্ট রেট অনেক সময় কমে যায়। তাহলে কী রেড সাইন আমরা চিনলাম বন্ধুরা? তাহলে প্রথম রেড সাইন জানলাম আমরা যে ব্লিডিং, মাউথ অ্যান্ড নোজ ব্লিডিং ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে হাইপোটেনশন, যে কোনো থার্ড প্লুরাল এফিউশন, অ্যাসাইটিস, লস অফ কনসাসনেস অ্যান্ড সিজার অর্থাৎ কনভালশান বা খিঁচুনি, দিস আর দ্য রেড সাইন। সুতরাং আমাদের খুব ওয়াকিবহল থাকতে হবে যে রেড সাইন মানে পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে এবং তাকে অবশ্যই, তবে যে বন্ধুরা বলবো যে কোনো সময় ডেঙ্গু ফিভারের কোনো আক্রান্ত হলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, না হলে কিন্তু সময়ে বিপদ অপেক্ষা করছে। ডেঙ্গু যেমন সাধারণ সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, পেশেন্টের কিছুই না হতে পারে, আবার পেশেন্ট খুব তীব্র সিমটম নিয়ে আসতে পারে বা প্রচণ্ড ভয়াবহ সিমটম নিয়ে আসতে পারে, যেটা পেশেন্টের ডিটোরিয়েট করতে পারে, ডিটোরিয়েটকে পেশেন্ট পেশেন্ট মারাও যেতে পারে। সেই জন্য ডেঙ্গু সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে। ডেঙ্গু যেটি কী হয়, ডেঙ্গুকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রতি বছর 16ই মে আমরা ডেঙ্গু ডে, ন্যাশনাল ডেঙ্গু ডে হিসেবে পালন করে থাকি। ডেঙ্গু রোগ প্রিভেন্ট করতে হবে আমাদের চারপাশে গাছ লাগাতে হবে, মশারি নেট ব্যবহার করতে হবে, ক্লোদিং জামাকাপড় কভারিং, পুরো ফুল বডি কভার করে জামাকাপড় পরতে হবে। বাচ্চাদের বলতে হবে যারা যেন বেশি বাইরে না ঘুরে বেড়ায় সন্ধ্যের পরে, বা তাদেরকে কভার করে পাঠাতে হবে। এবং এর সাথে সাথে মসকিটো যেখানে তাদের বংশ বিস্তার করে সেই সকল জমা জল ফেলে দিতে হবে। এগুলো করলে আমরা সহজে ডেঙ্গু প্রিভেন্ট করতে পারি। নেক্সট আমাদের কীভাবে ইনভেস্টিগেশন করব? প্রথম 1 থেকে 5 দিনের মধ্যে এনএস অ্যান্টিজেন আমরা করতে দিই, যেটা এলাইজা মেট হবে। আর 5 দিনের পর থেকে আইজিএম, যে প্রাইমারি কেসে এবং সেকেন্ডারি কেস মানে যাদের এর আগে হয়েছে তাদের জন্য আইজিজি দেখতে পারি। এবং অনেক সময় প্রাইমারি এবং সেকেন্ডারি কেসের রেশিও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা কি দেখব, এর মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে NS1 এবং IgM ডেঙ্গু দুটোর মধ্যে যে কোনো একটি যদি আমরা এলাইজা মেথডের করি সেটা কিন্তু কনফার্মেটরি, কিন্তু র্যাপিড মেথড যেটা কিট টেস্ট সেগুলো কিন্তু কনফার্মেটরি অনেক সময় না হয়। ওই জন্য র্যাপিড টেস্ট ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য কনফার্মেটরি কিন্তু নয়। ওই জন্য NS1 এবং IgM ডেঙ্গু IgM অ্যাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় IgM IgG রেশিও করা হয়। এছাড়া আমরা কী করব, কী জল খাবো? প্রচুর পরিমাণে জল খেতে বলবো। নারকেল জল খুব উপকারী, রাইস ওয়াটার, বার্লি ওয়াটার, ORS এবং স্যুপ খুব উপকারী। কী খাবো না? যেমন কোল্ড ড্রিঙ্কস, কমার্শিয়াল ড্রিঙ্কস, নানা রকম কোল্ড ড্রিঙ্কস এবং যেগুলো সুগার কন্টেনিং ফ্লুইড আছে সেগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো খুবই ক্ষতিকারক। সুতরাং বন্ধুরা আমরা আবার বলছি, প্রচুর পরিমাণে জল খেতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ORS আমরা ইজিলি নিতে পারি, যেটি আমাদের শরীরের জন্য ভালো, বা আমাদের যে ডিহাইড্রেশন হয় সে ডিহাইড্রেশনকে প্রিভেন্ট করে। এবং দ্বিতীয়ত যেটা আমরা কি করব না, আমাদের প্রচুর বেড রেস্ট নিতে হবে, অ্যাডিকুয়েট বেড রেস্ট, প্রচুর পরিমাণে জল খেতে হবে। জ্বর এলে প্যারাসিটামল খাবো, ডাক্তারবাবুর পরামর্শ নেব। মসকিটো ব্রিডিং প্লেসগুলোকে আমরা করব, ভালো করে নজর দেবো যাতে না মসকিটো জন্ম নেয়। আর স্পঞ্জিং করবো জ্বর এলে। আর কি করব না, ব্যথার ওষুধ একেবারেই খাবো না, এবং ব্যথার ওষুধ এবং প্যারাসিটামল কম্বিনেশানে খাবো না। অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই যদি না ডাক্তারবাবুর পরামর্শ দেন। অ্যান্টিবায়োটিক সাধারণত সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করতে ব্যবহৃত হয়, সেজন্য অ্যান্টিবায়োটিক আমরা নিজে থেকে একেবারেই স্টার্ট করবো না, বা দোকানের পরামর্শ অনুযায়ীও স্টার্ট করবো না। আমরা সব সময় তাহলে আমরা একটা কথা জানলাম, যেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস হলে আমাদের সর্বদা ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবুর গাইডেন্সে থাকতে হবে। নিজে কিছু দেখে ট্রিটমেন্ট করবো না যেটি আমাদের মৃত্যুকে ত্বরান্বিত করবে। সুতরাং ডেঙ্গুকে যদি আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি, আমাদের এই অ্যাওয়ারনেস আজকের মনে করি সবাই জানা প্রয়োজন, না হলে এটা দিনকে দিন বাড়বে।
সুতরাং আজকের ডেঙ্গু সম্পর্কে এটুকু জানলাম। আমরা পরবর্তী পর্যায়ে যদি কোনো ভিডিও নিয়ে আসি তাহলে তখন আমরা আবার আসবো, সেগুলো সবই স্বাস্থ্য বিষয়ক হবে। নমস্কার।